শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা যৌথ আয়োজনে আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট 2017 আজকের এই প্রতিযোগিতায়। আমাদের আজকের এই ছায়া সংসদে যে বিষয় নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবে, বিষয়টি হচ্ছে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে। আসলে কি তাই? দেখি আমরা আমাদের আজকের যে প্রস্তাবিত বিষয়, সেই বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা কিভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে। আজকের এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে রয়েছে ইডেন মহিলা কলেজ এবং বিরোধী দল হিসেবে রয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার ইডেন মহিলা কলেজ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের সাথে। সরকারি দল ইডেন মহিলা কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আসমা আক্তার বর্ণা, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী ফারজানা ফেরদৌসি, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আফরোজা আক্তার পাপিয়া। অন্যদিকে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হলো, যারা বিরোধী দল হিসাবে বক্তব্য উপস্থাপন করছেন, তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা নাদিয়া পারভিন জুথি, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোসাব্বিরা রহমান এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। দর্শক মণ্ডলী, আসুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন তাদের সাথে। আমরা যে তিনজন বিচারককে পেয়েছি তাদের মধ্যে রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস, প্রাক্তন বিতার্কিক, লেখক, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, পাবনা ক্যাডেট কলেজ। রয়েছেন ডক্টর এস এম মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ, এবং আরও রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, কূটনৈতিক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, আমরা প্রত্যেকেই তাকে চিনি, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আমরা ডক্টর তোফায়েলের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারেই শেষে, তবে শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ এবং একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের সরকারি দল ইডেন মহিলা কলেজ থেকে আগত দলের দলনেতা এবং আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আসমা আক্তার বর্ণাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। আসমা আক্তার বর্ণা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার অনুমতিক্রমে এই মহান সংসদে যেই প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে উন্নয়নে গণতন্ত্র সুশাসন জোরদার করছে। মাননীয় স্পিকার, প্রতিটি প্রস্তাবে মহান সংসদে উত্থাপনের সাথে সাথে প্রস্তাবটি সংজ্ঞায়নের দাবি রাখে, তাই চলে যাচ্ছে আমি সরাসরি সংজ্ঞায়নে। উন্নয়নে গণতন্ত্র বলতে গণতন্ত্রের এমন এক ধারাকে বুঝাচ্ছি যেখানে জনগণের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে উন্নয়নের সকল দিককে সমভাবে অন্তর্ভুক্ত করবে, এবং সুশাসন বলতে অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং দায়িত্বশীল ন্যায়পরায়ণতাকে বুঝাচ্ছি। এবং মাননীয় স্পিকার, যে সকল প্যারামিটার উপস্থিতি থাকলে আমরা বুঝবো যে উন্নয়নে গণতন্ত্রের ফলে একটি দেশের মধ্যে সুশাসন রয়েছে, সেগুলো হলো 1. জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা, 2. মানবাধিকার জোরদার করা এবং 3. আইনের শাসনের প্রয়োগ ও বাস্তবায়ন। এবং মাননীয় স্পিকার, জোরদার করা হচ্ছে বলতে এটিকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে বুঝাচ্ছি, যা শতভাগ সফলতা অর্জন কেবল সময়ের ব্যাপার মাত্র। এবং মাননীয় স্পিকার, পুরো বিতর্কটিকে আমরা বিগত বিএনপি জামায়াত জোট সরকারের সাথে বর্তমানে উন্নয়নে গণতন্ত্রের ধারক ও বাহক মহাজোট সরকারের সুশাসনের মধ্যে একটি তুলনামূলক আলোচনার মাধ্যমে এই মহান সংসদে প্রমাণ করে দিয়ে যাব যে উন্নয়নে গণতন্ত্র সুশাসন জোরদার করছে। এবং মাননীয় স্পিকার, অপরপক্ষে বিরোধী দলের বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের বিষয়টি হবে উন্নয়নের গণতন্ত্র ব্যতীত এমন একটি শাসন ব্যবস্থা দেখানো যার মাধ্যমে সুশাসন জোরদার হচ্ছে, এবং তারা যদি করতে আজ তা ব্যর্থ হয় তবে তাদেরকে অবশ্যই মানতে হবে যে উন্নয়নে গণতন্ত্রই একমাত্র সুশাসন জোরদার করতে পারে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা যদি উন্নয়নের অন্যতম একটি প্যারামিটার মানবাধিকার রক্ষার দিকে তাকাই তবে দেখতে পাবো উন্নয়নে গণতন্ত্রের ধারক ও বাহক এই মহাজোট সরকার কেবলমাত্র এই মহাজোট সরকারই একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করেছে মাননীয় স্পিকার, যা বিগত বিএনপি জামায়াত জোট সরকারের সময় ছিল শুধুমাত্র কল্পনাতীত। মাননীয় স্পিকার, শুধুমাত্র এই কমিশন গঠন নয়, এই কমিশন গঠনের সাথে সাথে মাননীয় স্পিকার কেস লাইন সার্ভে সম্পাদনের মধ্য দিয়ে সারা দেশের জেলখানা ও হাসপাতালের রোগীদের সেবার মান বৃদ্ধি করেছে। এছাড়া মাননীয় স্পিকার, তথ্য প্রদান করার জন্য সরকারি অফিস এবং এনজিও অফিস থেকে মোট 10,065 জন কর্মকর্তার নাম, পদবি, টেলিফোন ও ইমেল সহ বিস্তারিত ডাটাবেস মাননীয় স্পিকার কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়, এবং ইতিমধ্যে মাননীয় স্পিকার 100 জন ভুক্তভোগীর অভিযোগ এই কমিশনের মাধ্যমে নিষ্পত্তিও করা হয়। মাননীয় স্পিকার, 2014 সালে যখন কিনা জিহাদ পানির পাইপের ভিতর ঢুকে থাকে তখন মানবাধিকার কমিশন কোথায় ছিল? যখন কিনা মন্ত্রী নিজে বলে পানির পাইপের ভিতরে কোনো শিশু নেই, তখন মানবাধিকার কোথায় ছিল? মাননীয় স্পিকার, বড় হাস্যকর একটি এই ইনফরমেশন আজকে এই মহান সংসদ উত্থাপন করলেন। মাননীয় স্পিকার, এখানে হচ্ছে একটি শিশু হচ্ছে পাইপের লাইনে আটকে ছিল, এবং সেখান থেকে মাননীয় স্পিকার আমরা দেখতে পাই যে ফায়ার সার্ভিস আজকে তারা কিভাবে সেই শিশুটিকে বাঁচানোর জন্য কতটা তৎপর ছিল। মাননীয় স্পিকার, আমি আশা করব আজকে এই মহান সংসদে স্বয়ং মন্ত্রী যখন কিনা পানির পাইপে যখন কেউ থাকাকালীন অবস্থায় স্বয়ং মন্ত্রী নিজের মুখে স্বীকার করে পানির পাইপে কেউ নেই, তাহলে এরপরে কি করে ফায়ার সার্ভিসের প্রচারণা আপনারা করছেন, যেখানে স্বয়ং
মন্ত্রী নিজে বলেছে যে পানির পাইপের ভিতরে বিরোধী দল কোনো আপনার শিশু দৃষ্টি পড়ে আকর্ষণ নেই। করে বলছি, আপনি যদি তখন টেলিভিশন সেটের সামনে বসে থাকতেন তবে আপনি অবশ্যই দেখতে পারবেন মাননীয় পারবেন যে স্পিকার তার ফরেন ব্যক্তিগত সার্ভিস কিভাবে জানাচ্ছে কাজ যে করেছিল সেই মাননীয় শিশুকে বাঁচানোর মন্ত্রীর জন্য। যে উক্তিটি মাননীয় আছে স্পিকার, তিনি হয়তো এই সময় নষ্ট উক্তিটি করছেন, বাদ মাননীয় দিয়ে স্পিকার। তারপরে অর্ডার দিতে অর্ডার গেছেন। অর্ডার প্লিজ আপনার আসন গ্রহণ করুন। জি আসুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেখানে বিগত বিএনপি জামায়াত জোট সরকারের সময় কোনো মানবাধিকার কমিশনে ছিল না, তারা কিভাবে আজকে সেই সরকারের সময় মাননীয় স্পিকার একটি সুশাসন দাবি করছে মাননীয় স্পিকার। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা ঘুম থেকে উঠুন, চোখ মেলে দেখুন বাস্তবতা আসলে কি বলছে, যে বিগত বিএনপি জামায়াত জোট সরকারের চেয়ে বর্তমানে মহাজোট সরকার কি মানবাধিকার কি কতখানি শক্তিশালী করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, সুশাসনের অন্যতম একটি পরিচয় বিচার বিভাগের স্বচ্ছতার দিকে যদি আমরা তাকাই তবে দেখতে পাবো উন্নয়নের গণতন্ত্রের এই মহাজোট সরকারই বিচার বিভাগের স্বচ্ছতা আনয়নের মধ্য দিয়ে বিচার কাজের গতিশীলতা আনয়নের জন্য নিম্ন আদালতে জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে ব্যাপক সংখ্যক বিচারক নিয়োগ করে মামলার জট নিরসন করেছে। এছাড়া মাননীয় স্পিকার, আমরা যদি উন্নয়নের অন্যতম একটি অন্তরায় দুর্নীতির দিকে তাকাই তবে দেখতে পাবো বিগত বিএনপি জামায়াত জোট সরকার সময় দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বাংলাদেশ বর্তমানে টিআইবির ধারণা সূচকে মাত্র 13তমতে। মাননীয় স্পিকার, যেখানে আমরা দুর্নীতিকে পেছনে ফেলতে সক্ষম হয়েছি তখনও কি আজ বিরোধী দল বলবে যে দেশে সুশাসন নেই? এবং এই সুশাসন নেই বলে তারা আজকে রাস্তায় জ্বালাও পোড়াও হরতাল করবে, সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে বার্ন ইউনিটে ভর্তি করবে এবং তারা বলবে যে তারা সুশাসন জোরদার করছে। মাননীয় স্পিকার, বড়ই হাস্যকর আপনাদের এই যুক্তিগুলো। তাই মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছে, আপনারা এই অপসংস্কৃতি থেকে, রাজনৈতিক এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। আজকে যে উন্নয়নে গণতন্ত্রের ধারার যে সরকার সুশাসন জোরদার করছে সেটি দেখুন। তাই মাননীয় স্পিকার, আমি শেষ করার আগে শেষ একটি কথা বলছি, পুড়ছে মানুষ, কাঁপছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ। আর এই বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্যই উন্নয়নের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। তাই আজকের প্রস্তাবটি যেন এই মহান সংসদে অবশ্যই গৃহীত হয়। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে। স্বাধীন মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বচ্ছতা, মামলার জট নিরসন সহ নানা ক্ষেত্রে এই সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড, সুশাসনের কথা বলে এই প্রস্তাবটি যাতে সংসদে গৃহীত হয় সেভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা আসবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতার দিকে। আহ্বান করছি মাননীয় বিরোধী দলের নেতা নাদিয়া পারভিন জ্যোতিকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই বাসবান্ধব উন্নয়নের যুগে আপনাকে। মাননীয় স্পিকার, আজকে এই বাসবান্ধব উন্নয়নের দ্বারা তারা আমাদেরকে উন্নয়নের গণতন্ত্রের কথা বলছে। মাননীয় স্পিকার, উন্নয়নের গণতন্ত্রের যে শেষের যে শব্দটি, সেই গণতন্ত্র, আজকে এই গণতন্ত্র কতটুকু আছে এটি হচ্ছে আজকে আমাদের সব থেকে বড় প্রশ্ন। মাননীয় স্পিকার, উন্নয়নের গণতন্ত্র বলতে আজকে 2-3টা ফ্লাইওভার নয়, আজকে উন্নয়নের গণতন্ত্র বলতে সুন্দরবনকে ধ্বংস করা নয়, আজকে উন্নয়নের গণতন্ত্র বলতে আমরা মেট্রো রেল প্রতিষ্ঠা করাকে বুঝাচ্ছি না। মাননীয় স্পিকার, আজকে যদি উন্নয়নের গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আজকে তাদের দিক থেকে দেখি যেতে হবে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের মানুষের, প্রতিটি মানুষের স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে তারা যদি কোনোভাবে না দেখিয়ে যেতে পারে যে স্বতঃস্ফূর্ততা ব্যতীত সুন্দরবনকে ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে তাদের সুশাসন থাকছে না। মাননীয় স্পিকার, আজকে তারা যখন কিনা বলছে যে শতভাগ নিশ্চয়তা তারা দেবে, শুধুমাত্র এটি সময়ের ব্যাপার, তাহলে তাদের দলের প্রধানমন্ত্রীর আজকে দেখিয়ে যাওয়া উচিত ছিল আজকে কত ভাগ সুশাসন তারা দিতে পেরেছে। যদি বলি কত ভাগ সুশাসন বর্তমানে এই সরকার ব্যবস্থা দিতে পেরেছে তাহলে মাননীয় স্পিকার খুব সিকি ভাগও তারা অর্জন করতে পারেনি। খুব ছোট্ট কিছু উদাহরণ দেখিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে রানা প্লাজায় যখন কিনা হাজার হাজার মানুষ মারা গেছে তখন আমাদের দেশের মন্ত্রী বলেছে কিছু কিছু মানুষ পিলার ধরে ঝাঁকাঝাঁকি করে বলেই তো রানা প্লাজা পড়ে। মাননীয় স্পিকার, এটি হচ্ছে আজকে তাদের উন্নয়নের গণতন্ত্র এবং এর দ্বারা তারা সুশাসন নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, আজকে তিস্তা চুক্তির নামে তারা বারবার আমাদের নাকের ডগায় একটা করে মূলা ঝুলিয়ে যাচ্ছে এবং এই তিস্তা চুক্তি কিন্তু তাদের সরকার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারেনি। মাননীয় স্পিকার, উন্নয়নের গণতন্ত্রের দ্বিতীয় যে শব্দটি আছে সেই গণতন্ত্রকে আজকে আপনারা জোরদার করুন। মাননীয় স্পিকার, 5 জানুয়ারি যখন কিনা গণতন্ত্রের হত্যা দিবস হিসাবে ঘোষিত হয়, সেই গণতন্ত্রের হত্যার মাধ্যমে আমরা কি করে সুশাসন নিশ্চিত করছি আর উন্নয়নের গণতন্ত্র দ্বারা কি করে সুশাসন দিচ্ছি, এটি হচ্ছে আজকে আমাদের প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে যখন কিনা আমরা বলছি যে বিভিন্ন ধরনের, আজকে মাননীয় স্পিকার আজকে ট্রানজিটের কথা বলি, যদি ট্রানজিটের ক্ষেত্রে বলতে হয় তাহলে মাননীয় স্পিকার যখন কিনা ভারত এই ক্ষেত্রে লাভবান হচ্ছে তখন আমরা কতটুকু সুশাসন পাচ্ছি, মাননীয় স্পিকার এটিও প্রশ্নবিদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আজকে তখন তারা যখন কিনা বলছে যে সরকার, বিগত জামাত জোট সরকার কোনো প্রকার উন্নয়ন দিতে পারেনি এবং বর্তমান সরকার দুর্নীতি রোধ করছে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আপনার জ্ঞাতার্থে আরও একটি তথ্য দিচ্ছি যে বর্তমানে বাংলাদেশের যে দুর্নীতির পজিশন বিশ্বের টিআইবি রিপোর্ট অনুযায়ী তা বর্তমানে সামনের দিকে আরো এগিয়ে গেছে, অর্থাৎ দুর্নীতিতে আমরা বর্তমানে চ্যাম্পিয়ন না, হয়তো আরো বেশি এগিয়ে আছি।
মাননীয় স্পিকার, আজকে আমরা একটা তারা প্রশ্ন বলছে- নেই, মাননীয় বিরোধী নেতা একটা প্রশ্ন নেই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তিনি আজকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বললেন, কিন্তু তাদের সময়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন টঙ্গীতে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে ঢাকায় আসতে না আসতে সেটি যখন বন্ধ হয়ে যান, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, একটু ব্যাখ্যা করেন। স্পিকার, আজকে রামপাল, আজকে টঙ্গীতে যে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সেখানে কতটুকু বনের ক্ষতি হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে সুন্দরবন যখন কিনা আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র হয়ে আছে, সেই সুন্দরবনকে যখন কিনা গলা টিপে হত্যা করার জন্য মাননীয় স্পিকার আজকে তারা বারবার বলছে বঙ্গবন্ধুর স্বপ্ন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু নিজে বলে গিয়েছিলেন যে সুন্দরবনকে হত্যা করে কখনোই কোনো ধরনের উন্নয়ন কাণ্ড হবে না। সেখানে সেই সুন্দরবন যখন কিনা হত্যা হচ্ছে, তখন তা কতটুকু রাজনৈতিক বা সুশাসন দিচ্ছে। মাননীয় স্পিকার, হ্যাঁ, আমরা শেষ প্রশ্ন নেই। জি, ধরে নিলাম বর্তমান সময়ে সুশাসন নেই মাননীয় স্পিকার, আপনি এমন একটি সময়ের কথা বলে যান যে সময় বাংলাদেশের সুশাসনটি ছিল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। মাননীয় স্পিকার, আজকে অন্যান্য যে যতগুলো সরকার ব্যবস্থা ছিল, কোন সরকার ব্যবস্থায় কিন্তু বলেনি যে উন্নয়নের গণতন্ত্র প্রধানমন্ত্রীর মূল মন্ত্র। যেহেতু এই সরকার বলেছে উন্নয়নের গণতন্ত্র প্রধানমন্ত্রীর মূল মন্ত্র, তাই এই মূল মন্ত্র আপনারা কতটুকু বাস্তবায়িত করেছে এটি আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, আজকে যখন কিনা তারা বলছে যে আমাদের বাক স্বাধীনতা দিচ্ছে, মাননীয় স্পিকার, যখন কিনা ভোটারবিহীন ভাবে যে 5 জানুয়ারি নির্বাচন হয় এবং 153টি ইউনিয়নে যখন কিনা সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তা কি করে আমাদেরকে গণতন্ত্র দেয়। মাননীয় স্পিকার, আমরা আজকে বলছি গণতন্ত্রের কথা। আজকে যখন কিনা মানুষ বাক স্বাধীনতা পাবে, আজকে যখন কিনা মানুষ তার অধিকার পাবে, আজকে যখন কিনা মানুষ তার ন্যায্য অধিকার পাবে, তখন পাবে। এটা প্রশ্ন একদম মাননীয় স্পিকার, আচ্ছা, এটা শেষ প্রশ্ন নেই। জি, আচ্ছা মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, আজকে এটিএন বাংলা একটি বেসরকারি টিভি চ্যানেলে দাঁড়িয়ে তারা যখন আজকে সরকারের সমালোচনা করছে, এটা কি বাক স্বাধীনতা না অন্য কিছু, একটু ব্যাখ্যা করে যাবেন। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাক স্বাধীনতা আজকে আমি অর্জন করতে পেরেছি, কিন্তু তিনি হয়তো বা জানেন না আজকে আমাদের যে পল্লী গ্রামে যে মানুষগুলো আছে তারা আজকে কতটুকু বাক স্বাধীনতা পাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে রামুর বৌদ্ধ মন্দিরে যে হত্যা হচ্ছে, মাননীয় স্পিকার, এক্ষেত্রে তাদের সরকার কতটুকু ভূমিকা রাখতে পেরেছে তাও কিন্তু আজকে তারা দেখিয়ে যায়নি। মাননীয় স্পিকার, আজকে হ্যাঁ উন্নয়নের গণতন্ত্র, মাননীয় স্পিকার, আজকে উন্নয়ন হচ্ছে, তাদের দলগত উন্নয়ন হচ্ছে, মাননীয় স্পিকার, আজকে তাদের ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে, এবং এই গণতন্ত্রের দ্বারা আজকে তারা সুশাসন নিশ্চিত করার কথা বলছে। মাননীয় স্পিকার, আমরা চাই সুশাসন নিশ্চিত হোক। এই সুশাসনের জন্য বর্তমানে যে উন্নয়নের ধারা বলতে আপনারা বাসভিত্তিক উন্নয়ন চালাচ্ছেন, এই উন্নয়নের মাধ্যমে নয়, বরং সকল দলের অংশগ্রহণে। আজকে মাননীয় স্পিকার, তাদের দলের কাছে প্রশ্ন, 5 জানুয়ারি নির্বাচনে তাদের 5 জনের মধ্যে কতজন মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল, তারা যদি এই প্রশ্নের উত্তরটি দিয়ে যায় আমরা অত্যন্ত খুশি হব। তাই মাননীয় স্পিকার, আজ মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি এই সংসদে উত্থাপন করেছে তা যেন কোনো ক্রমে গৃহীত না হয়, তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। হ্যাঁ, উন্নয়নের গণতন্ত্র বলতে 2-3টি ফ্লাইওভারকে নয়, উন্নয়নের গণতন্ত্র বলতে সেই ট্রানজিটের নামে ভারতকে যে চুক্তি করা হচ্ছে সেটি নয়, ভোটারবিহীন নির্বাচন নয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, সুন্দরবন ধ্বংস নয়। এইভাবে ব্যাখ্যা করে যাতে এটি গৃহীত না হয় সে জোর দাবি জানিয়েছেন বিরোধী দলের পক্ষ থেকে। আমরা সরকারি দলের কাছে আবারও আসছি, আমরা উন্নয়নের গণতন্ত্র এবং সুশাসন নিয়ে কথা বলছি। আহ্বান করছি মাননীয় জনপ্রশাসন মন্ত্রী ফারজানা ফেরদৌসীকে এবার তার বক্তব্য উপস্থাপন করার জন্য। বিরোধী দল বলে গেলেন যে দেশে সুশাসন নেই বলে ফেনা তুলে গেলেন, কিন্তু তারা তাদের শাসনামলের সাথে আমাদের শাসনামলের সাথে কোনো তুলনা করে গেলেন না। মাননীয় স্পিকার, এই দিন নয়, আরও দিন আছে, এই দিনকে নিব আমি সেই দিনেরও কাছে, আর সেই দিনের কাছে নিতে হলে অবশ্যই উন্নয়নের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। মাননীয় স্পিকার, কেন জানেন মাননীয় স্পিকার, আজ আমার বাংলাদেশ থমকে দাঁড়িয়েছে মানবতা ভুলান্বিতর কারণে, উন্নতির পথ রুদ্ধ হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় উন্মাদনায়, কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে। আজ সেই কথাই বলতে এসেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আপনার অনুমতি ক্রমে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হলো উন্নয়নের গণতন্ত্র কি করে সুশাসন জোরদার করছে। প্রধানমন্ত্রী কর্তৃক দেখানো ক্ষেত্রগুলোর আলোকে প্রমাণ করে যাব যে কি করে উন্নয়ন সুশাসন জোরদার করছে। মাননীয় স্পিকার, সুশাসনের অন্যতম একটি ক্ষেত্র সামাজিক নিরাপত্তার দিকে তাকাই, তবে দেখতে পাবো উন্নয়নের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার ফলে বর্তমান মহাজোট সরকারের সামাজিক নিরাপত্তা খাতকে কতটা জোরদার করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রধান সমস্যা দারিদ্র, আর এই দারিদ্র দূরীভূত করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, বাংলাদেশের পরিসংখ্যান সার্ভের ফলে এদেশে শতকরা প্রতি বছর 1.7% হারে দারিদ্র হ্রাস পাচ্ছে। মাননীয় স্পিকার, জি মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন নেই। জি মাননীয় স্পিকার, আজ আমাদের সরকার দলের মাননীয় মন্ত্রী মানবাধিকার এবং সামাজিক নিরাপত্তার কথা বলে গেলেন, যখন কিনা সরকারি বাহিনী দ্বারা সাঁওতালে আজকে সংখ্যালঘুদের উপর হামলা করা হয় এবং উত্তরাঞ্চলের সাঁওতালদের উপর হামলা করা হয়, তখন তাদের মানবাধিকার কোথায় থেকে উত্তর দিয়ে যাবেন? মাননীয় স্পিকার, বিরোধী দলের সাংসদ হয়তো খবর দেখেন না, প্রত্যেকটি অপরাধেরই বিচার কার্য সম্পাদনের জন্য ব্যবস্থা করছে। মাননীয় স্পিকার, গত 5 বছরে
উত্তরাঞ্চলে মঙ্গার পদধ্বনি শোনা যায়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় কৃষক সারের পেছনে দৌড়াতো, আর এখন সারের কৃষকের পেছনে দৌড়ায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকার মাত্র 10 টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে 95 লাখেরও বেশি কৃষকের। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের যুগান্তরকারী সাফল্যের ফলে যখন কেউ খাবে না, তা হবে না এই নীতিতে অতি দায়িত্ব মানুষও যখন মাননীয় স্পিকার পেট পুরে খেতে পারছে, তখন বিরোধী দল বলছে দেশে সুশাসন নেই। মাননীয় স্পিকার, সুশাসনের অন্যতম ক্ষেত্র ধর্মীয় সহিংসতার দিকে তাকাই, তবে দেখতে পাবো উন্নয়নের গণতন্ত্রের ধারক ও বাহক বর্তমান মহাজোট সরকার ধর্মীয় সহিংসতার প্রতি কতটা তৎপর। মাননীয় স্পিকার, গণতন্ত্র বিকাশ সুশাসন জোরদারকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন, অথচ পূর্বের কোনো সরকারের সময় এমন একটি নির্বাচন কমিশন আমরা দেখতে পাইনি। মাননীয় স্পিকার, ইতিহাসে প্রথমবারের মতো মাননীয় স্পিকার বর্তমান সময়ে সকল দলের সাথে মহামান্য রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে এবং সার্চ কমিটির মনোনয়নের মধ্য থেকে পরিচালিত দক্ষ, সৎ এবং সর্বমহল গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ করা হয়েছে। মাননীয় স্পিকার, ওকে, আপনাকে শেষ করতে হবে মাননীয় মন্ত্রী, শেষ করতে হবে। বিরোধী দল তারপরও বলবেন নির্বাচন কমিশন স্বচ্ছ হয়নি। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বিগত 6টি সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা যখন জয়ী হয়েছিলেন, এছাড়া ইউপি পর্যায়ের নির্বাচনে আপনাদের প্রার্থীরা জয়ী হয়, তখন কেন আপনারা নির্বাচন বয়কট করেন না? মাননীয় স্পিকার শুধু হেরে গেলে নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন। তাই শেষ করছি শেষ একটি কথা দিয়ে, যদি দেখতে চাও সুশাসন, গণতন্ত্রের উন্নয়ন, তাই আমি আবার আশা করব আজকে উত্থাপিত প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। স্নায়ু চাপের একটা বিতর্ক চলছে এবং আমরা মাননীয় মন্ত্রীকে দেখলাম বেশ উত্তেজিত ভঙ্গিতে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং হাত পা নাড়িয়ে এই সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন এবং বললেন যে আমরা সামাজিক নিরাপত্তা খাতকে শক্তিশালী করেছি, দারিদ্র্য হ্রাস করতে পেরেছি, আমরা মঙ্গা দূর করতে পেরেছি, মঙ্গার ধ্বনি এখন আর শোনা যায় না, কেউ খাবে না, তা হবে না। এই সরকারের যে উদ্দেশ্য সেটি তিনি বলে গেলেন। আমরা শুনবো আমাদের আজকের আয়োজনে অন্য একজন বক্তা, মাননীয় বিরোধী দলের নেতা মোসাব্বিরা রহমানের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজ যখন মন্ত্রী নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার বড়াই করে, অপরাধীর তাৎক্ষণিক বিচারের বড়াই করে, মানবাধিকার রক্ষার বড়াই করে, যেখানে তাদের অভ্যন্তরীণ কোন্দলে মাননীয় স্পিকার 2016 সালে 83 জনের মৃত্যু ঘটেছে। মাননীয় স্পিকার, 2014-15 সালে যার সংখ্যা ছিল 67 জন। মাননীয় স্পিকার, আজকে তারা নিজেদের সাংগঠনিক শৃঙ্খলায় রক্ষা করতে পারছে না, সেখানে কি করে তারা জনসাধারণের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবে? মাননীয় স্পিকার, আজকে সরকার দলের খাতার রেকর্ডের কোনো শেষ নাই। আজকে তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেখিয়ে গেল কিভাবে সড়ক মেরামত সংস্কারের দাবিতে বাস মালিকরা মাননীয় স্পিকার ধর্মঘট করে। উত্তরবঙ্গের প্রায় 12টি রুটে 7 থেকে 8 দিন যোগাযোগ ব্যবস্থা মাননীয় স্পিকার বন্ধ ছিল। মাননীয় স্পিকার, আজকে সেই বিষয়ে যখন যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করা হলো, তো তখন তিনি বললেন অর্থমন্ত্রী কোনো টাকা দেয়নি, আর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বললেন তিনি নাকি অর্থ ছাড় দিয়েছেন। তাহলে মাননীয় স্পিকার, সত্যবাদী কে? জি, প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা জনগণের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেন। আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তাদের সময়কার সময়ে যখন তারা বাংলা ভাই, মুফতি হান্নান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান যখন করায়, তখন আপনারা নিরাপত্তা কিভাবে জোরদার করেন, একটু সবার সামনে ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, আমরা যখন জঙ্গিদের বা অপরাধীকে ধরতাম, তাদের বিচারের আওতাধীন আনতাম, তাদের মতন পাখির মতো গুলি করে মেরে ফেলতাম না। মাননীয় স্পিকার, আজ যখন তারা জঙ্গিদেরকে ধরে, তখন তাদের মাননীয় স্পিকার, তাদের সময়ে যখন 64টি জেলায় একসাথে বোমা হামলা করা হয়, তখন এটা কোন ধরনের নিরাপত্তা, একটু ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, বর্তমানে হলি আর্টিজানে আমরা দেখতে পারি চাক্ষুষভাবে কিভাবে মানুষকে মেরে ফেলা হয়। মাননীয় স্পিকার, আজকে তারা সরকার উন্নয়ন করছে বটে মাননীয় স্পিকার, তবে সেই উন্নয়ন বাসবান্ধব উন্নয়ন। মাননীয় স্পিকার, তাই তো আমরা বাসবান্ধব উন্নয়নে আসছে, দেখি আমরা আরেকটা প্রশ্ন নিই। মাননীয় স্পিকার, আজকে তারা বলে গেলেন গুলশানের হলি আর্টিজানের কথা, যে জঙ্গি হামলা। আজকে আমার প্রশ্ন, এই জঙ্গিবাদটা কারা করছে মাননীয় স্পিকার? আজকে কি সরকার করছে নাকি বিরোধী দল করছে মাননীয় স্পিকার? আরেকটি প্রশ্ন, আপনি জঙ্গিবাদটা কারা করছে? মাননীয় স্পিকার, তারা মদত দিচ্ছে, তারা সেই জঙ্গিবাদের পুরো প্রশ্ন। জি, আজকে তিনি আমার দলকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছে, আমার দল নাকি মদত দিচ্ছে মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা প্রকাশ করছি মাননীয় স্পিকার। তখন কিভাবে তারা দাবি করে সেটা আমাদের সময়কার কথা। মাননীয় স্পিকার, আসছে তাদের বাসবান্ধব উন্নয়নে। আজ রেল লাইনে স্লিপারে মাননীয় স্পিকার রড দেখতে পাই না, দেখতে পাই বাস। মাননীয় স্পিকার, 2016 সালে শুধু নয়, 2012 সাল থেকে তারা জাতিকে বাস দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাননীয় স্পিকার বাসের খনি পাওয়া যায় মাননীয় স্পিকার, যেখানে 30 কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় স্পিকার, গাইবান্ধার 10 লাখ টাকার বিনিময়ে যখন
স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকেও কিন্তু উন্নত মানের বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছিল। মাননীয় স্পিকার, আজ 2,48,00,000 টাকা ব্যয়ে কৃষি অফিসেও বাঁশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাননীয় স্পিকার। শুধু বাঁশ দিয়েই তারা ক্ষান্ত হয়নি মাননীয় স্পিকার, তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খোয়ার বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় জি, স্পিকার, আমরা আরেকটা প্রশ্ন নেই, দেখি সরকারের অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। জি ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে তিনি আজকে বাঁশের কথা বলে গেলেন, আসলে তিনি কোন বাঁশের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি। আপনারা একটু বলে যান, আমাদের সময় তো বাঁশ দেখেছেন, আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু খাম্বা দেখেছে, এটা একটু ব্যাখ্যা করে যান। মাননীয় স্পিকার, আমরা হয়তো দেইনি, কিন্তু অন্তত পক্ষে বাস তো দেইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যখন পদ্মা সেতু নিয়ে তারা কথা বলে, আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মা সেতু ব্যবহারেও কোনো বাস নেই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, হয়তো বা এই পদ্মা সেতু সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার, আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মাননীয় স্পিকার, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতো, তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। মাননীয় স্পিকার, আজকে তাদের অর্থমন্ত্রী আব্দুল মাল সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই, সব নাকি জুয়ারি আর ফটকাবাজ, কখন বললেন মাননীয় স্পিকার? যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব আত্মহত্যা করলেন, তখন বললেন মাননীয় স্পিকার। মাসুদের ডিজিটাল ডাকাতির মাধ্যমে যখন 1 লাখ কোটি টাকারও বেশি লুট করে ফেললেন, ঠিক তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো। আজকে দ্রব্যমূল্য কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে? একদিন বাজারে যেন না, দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে, কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো না মাননীয় স্পিকার, তখন বললেন রান্না বান্নার জন্য বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা। আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকতো, তাহলে তার সেই বিখ্যাত উক্তি, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব, হয়তো উল্টে যেত, বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও, আমি তোমাকে একটি মগের মূল্য দেশ উপহার দিয়ে যাবো। মাননীয় স্পিকার, এই যখন তাদের উন্নয়নের অবস্থা, তখন তারা কিভাবে দাবি রাখতে পারে যে আজ তারা উন্নয়নের গণতন্ত্রকে সুশাসনে জোরদার করছে? তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে কিনা সেটি নিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় অবতীর্ণ হয়েছি। আসলে এই সরকার যে উন্নয়নের কথা বলছে, সেই উন্নয়ন আসলে কতখানি উন্নয়ন তার প্রশ্ন তারা রেখে, যাতে এই প্রস্তাবটি এই সংসদে পাশ না হয় সেভাবে বক্তব্য দিয়েছে। আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দলের সদস্য আফরোজা আক্তার পাপিয়ার কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, অনেক আশা করে আজকে বিতর্ক করতে এসেছিলাম, সেইখানে আমাদের বিরোধী দলীয় উপনেতা শুধু বাঁশ দিয়েই তার বক্তব্যটি শেষ করেছেন মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলীয় উপনেতার বক্তব্য বাঁশ দিয়ে শুরু, বাঁশ দিয়ে শেষ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি কিছু আশার কথা বলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করেছি। যুদ্ধ অপরাধীদের গাড়িতে এখন আমার লাল সবুজের পতাকাকে আর লজ্জায় মুখ লুকোতে হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এমন এক প্রেক্ষাপটে বিতর্ক করছি যখন আমার সরকার জঙ্গিকে দমন করে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তিটি উজ্জ্বল করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা এমন এক প্রেক্ষাপটে বিতর্ক করছি যখন আমাদের স্বাধীন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের বিচার কাজটি সম্পন্ন করছে, দেশের সাধারণ মানুষ আজকে ন্যায় বিচারটি পাচ্ছে মাননীয় স্পিকার। ধন্যবাদ আমাকে ফ্লোর দেবার জন্য। মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা হলো উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে বিরোধী দল থেকে নানা সমস্যার কথা বলে গেল, বিরোধী দলীয় নেতা বলে গেল দেশে নাকি সুশাসন নেই। একটু লক্ষ্য করুন, প্রথমত আমরা বলে যাচ্ছি কেন সুশাসনটি আছে। আজকে দেশে হরতাল, অবরোধ, পেট্রোল বোমা নেই, বরং দেশের মানুষ শান্তিতে আছে মাননীয় স্পিকার। আমার বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে মাননীয় স্পিকার। খাদ্যে এদের স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আমার সরকার স্বয়ংসম্পূর্ণ করেছে। উত্তরবঙ্গের মঙ্গাকে অনেক আগেই আমার সরকার মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করবেন, আজকে আমার সরকার আমাদের গরিব দেশ, আমাদের স্বল্প উন্নত দেশ, সীমিত সম্পদ দিয়ে তার সর্বোত্তম ব্যবহার করে দেশের মানুষের উন্নয়নে কাজ করছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, একটা প্রশ্ন নেই আমরা। জি উত্থাপন করুন। জি, একটা প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা যখন কিনা বলছে যে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বা তারা বিভিন্ন রকমের উন্নয়নের কথা বলছে মাননীয় স্পিকার, হ্যাঁ, তারা যখন কিনা বলছে যে আজকে পেট্রোল বোমায় মানুষ মরে না, মাননীয় স্পিকার আজকে তো মরা দেহটা পাওয়া যায় না, কারণ লাশ তো গুম হয়ে যায়, গুম হয়ে মাননীয় স্পিকার, পেট্রোল বোমা মারে তারা, দোষ চাপায় আমাদের উপরে, খুবই হাস্যকর মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে আমরা কেন বলছি সুশাসনটি জোরদার হচ্ছে। মাননীয় স্পিকার, জঙ্গি সন্ত্রাস করে তারা আমাদের দেশে যে খারাপ অবস্থা করেছিল, আমার সরকার কঠোর হস্তে সেই জঙ্গি দমন করে দেশের মানুষের নিরাপত্তা বিধান করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এক হাতে আমার সরকার জঙ্গি ও সন্ত্রাস দমন করছে, অন্য হাতে দেশের নিরাপত্তাটি প্রদান করছে। এই প্রস্তাব মাননীয় স্পিকার, এতেই বোঝা যায় উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার হচ্ছে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, তারা আজকে বলে গেল যে আমরা পল্লী এলাকায় নাকি উন্নয়ন
করছি না, আমি একটু পল্লী এলাকার উন্নয়নের কথাটি বলে যেতে চাই মাননীয় স্পিকার। ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ নানা সেবা গ্রহণ করছে, জনগণের দোরগোড়ায় সেবা, এই স্লোগানকে সামনে রেখে ইউডিসি গুলো কাজ করছে। ইউডিসির মাধ্যমে যে সকল সেবা গ্রামের মানুষ পাচ্ছে তা হচ্ছে জমির পর্চা নির্ধারণ, জীবন বীমা পলিসি প্রণয়ন, পল্লী উন্নয়ন বিল পরিশোধ, সরকারি ফর্ম পূরণ, পাবলিক পরীক্ষার ফল, এছাড়াও ভিসা প্রসেসিং সহ আরো অনেক কিছু। মাননীয় স্পিকার, আজকে উন্নয়নের গণতন্ত্রের ছোঁয়ায় সহজ হয়েছে গ্রামীণ জীবন। মাননীয় স্পিকার, দুর্ভোগ কমেছে মানুষের হয়রানি, তারপরেও বলছে আজকে নাকি আমাদের পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় আপনি উত্থাপন করুন। কে করবেন, কে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে তার ডিজিটাল বাংলাদেশ গড়ছে এবং ডিজিটাল বাংলাদেশের হাতের নগাল দিয়ে আজকে 800 কোটিরও বেশি ডলার তাদের বাংলাদেশ ব্যাংক হতে লুট হয়ে গেল এবং তারা সেটা জানতেও পারলো না এবং জনগণকে জানতে এই কি তাদের ডিজিটাল বাংলাদেশের নমুনা একটু দিয়ে যাবে। মাননীয় স্পিকার আজকে বাংলাদেশ ব্যাংকের কথা বললো, সেটি মাননীয় স্পিকার অলরেডি তার কাজ চলছে, বিদেশ থেকে টাকা ফেরত আনার। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আজকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হেল্পলাইন সেন্টার চালু করেছে আমার সরকার, যার সাহায্যে শিশু ও নারীরা সুশাসন পাচ্ছে। একটি ফোন কল মাননীয় স্পিকার, মাত্র একটি ফোন কলেই সরকার সুশাসন নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। মাননীয় স্পিকার দেশে প্রতিবন্ধী সংখ্যা গোষ্ঠীকে আমরা বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করছি। প্রতিবন্ধী সেবা কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে, ইতিমধ্যে 1,10,000 প্রতিবন্ধী ব্যক্তিকে প্রায় 11,18,000 সেবা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, দেশের প্রতিটি অবহেলিত মানুষের উন্নয়নে আমরা কাজ করছি। এছাড়া বয়স্ক ও দুস্থ ব্যক্তিদের আমরা ভাতা প্রদান করছি। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা মুক্তিযুদ্ধের ট্রাস্ট গঠন করেছি। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমাদের সরকার একটি শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলছে, যারা কিনা উন্নয়নের পথটিকে আরো জোরদার করবে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল থেকে বলে গেলেন তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতাটুকু নেই। আমার সরকার মতামত প্রকাশের সবচেয়ে বড় সুযোগটি করে দিয়েছে। শাহবাগের গণজাগরণ মঞ্চ এর অন্যতম উদাহরণ। মাননীয় স্পিকার, লাখ লাখ মানুষ তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে। মাননীয় স্পিকার, আজকে তারা কতটা অসত্য কথা বলছে একটু লক্ষ্য করুন। তারা বলছে আজকে নাকি তারা মত প্রকাশের সুযোগ পাচ্ছে না, যেখানে তাদের সরকার 21 টিভি সহ বেসরকারি টিভি চ্যানেলগুলোর কণ্ঠ রোধ করে দেয়। মাননীয় স্পিকার, সেখানে আমার সরকার মাননীয় স্পিকার টিভি চ্যানেলগুলোর অনুমোদন করে, আর এইসব টিভি চ্যানেলে বসে তারা মাননীয় স্পিকার সরকারের সমালোচনা করে। লক্ষ্য করুন, আজকেও তারা কিন্তু সরকারের সমালোচনা করছে। তাই বলে আমি শেষ করব শেষ একটি কথা দিয়ে। মাননীয় স্পিকার, উন্নয়নের গণতন্ত্র সুশাসন করছে জোরদার, তাই সুশাসন প্রতিষ্ঠায় উন্নয়নের গণতন্ত্র দরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আসুন আমরা দেখি আজকের এই বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের সংসদ সদস্য কিভাবে তার বক্তব্য উপস্থাপন করে। আমি এই কারণে এবারে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য বিরোধী দলের মোহাম্মদ নজরুল ইসলামকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে একটি গানের লাইন বারবার মনে পড়ছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মাননীয় স্পিকার, মোদি সাহেব আসলেন এবং গেলেন, তিস্তার পানি দেবেন বলে ফাঁকি দিয়েই তিনি আজকে চলে গেলেন। তিস্তার পানি আমরা পেলাম না। মাননীয় স্পিকার, আজকে বলেন উত্তরবঙ্গে মঙ্গা নেই, মঙ্গা থাকবে কিভাবে? মঙ্গার জন্য তো পানি দরকার। আজকে উত্তরবঙ্গে কোনো পানি নেই মাননীয় স্পিকার, সেখানে কোনো চাষবাস হয় না মাননীয় স্পিকার, সেখানে আজকে দুধু মরুভূমি শুধু মাননীয় স্পিকার। আজকে সেইখানে মঙ্গার জন্য লোক নেই, সব লোক আজকে ঢাকায় চলে আসছে এবং তারা কমলাপুর সহ বিভিন্ন বস্তিতে আশ্রয় নিচ্ছে মাননীয় স্পিকার। এইভাবেই তারা আজকে মানবাধিকারকে ভুলুণ্ঠিত করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের মাননীয় উপনেতা যখন কিনা বাস বান্ধব বিভিন্ন উন্নয়নের কথা বলে গেলেন, তাদের সাংসদ এসে বলে গেলেন আমরা নাকি শুরু করেছি বাস দিয়ে এবং শেষ করেছি বাস দিয়ে। আপনারা যদি জনগণকে বাস দেন তাহলে আমাদের সেই বাসের চিত্রটি তুলে আনা বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, হাসপাতালের মানুষদের তার জীবন বাঁচার জন্য মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখতে পাই 2012 সালে যখন কিনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন হয় এবং সেই হাসপাতাল উদ্বোধনের কয়েকদিন পরেই দেখি ফ্লোরে বাস বিছানো, বাস দিয়ে ঢালাই করা হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, এইখানেই আমরা দেখতে পাচ্ছি মানুষকে আজকে তারা হাসপাতালে গিয়েও আজকে তারা বাঁচতে দেবে না, সেখানে তাদেরকে মেরে ফেলবে মাননীয় স্পিকার। আজকে যেমনটি তারা মেরেছিল রানা প্লাজার মাধ্যমে মাননীয় স্পিকার। জি, আমরা একটা প্রশ্ন নেই মাননীয় সদস্যের প্রশ্ন নেই। জি মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তিনি আজকে তিস্তা পানি চুক্তির কথা বললেন, তার সময়কার প্রধানমন্ত্রী যখন আজকে ভারতে যান এবং ভারত থেকে আসার পরে যখন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি পানি সম্পর্কে কি কথা বলেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনারা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তখন কিনা ভুলে গিয়েছিল, আপনাদের প্রধানমন্ত্রী তো ভুলে যায়নি, তাহলে কেন বারবার তিস্তা চুক্তি আপনারা পেছাচ্ছেন? সেটি তো আপনারা বলে যাননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলে বিরোধী দল নাকি হামলা করে পেট্রোল বোমা মারে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় সাংসদ একটা কথা বলে গেলেন, কেউ পাবে না, তা হবে না। ঠিক বলেছেন মাননীয় স্পিকার। আজকে আওয়ামী লীগের নিজেদের মধ্যে 83 জন লোক আজকে মারা যায় কেন? আজকে আমি খাবো তুমি খাবে, এটা তো হবে না। আজকে আমিও খেতে পারবো না, তুমিও খেতে পারবে না মাননীয় স্পিকার। আজকে মানুষকে ফেনীর একজন সাংসদ সদস্য বলে যে তারা নাকি ফেনী মার্কা ইলেকশন চায়, যেই ফেনী মার্কা ইলেকশনের মাধ্যমে সেখানে শুধুমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে সবাই পাশ হয়ে যায় মাননীয় স্পিকার। এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা মাননীয় স্পিকার।
বাংলাদেশ সংবিধানে 18 অনুচ্ছেদে বলা রয়েছে মানুষ বাংলাদেশের জীববৈচিত্র্যের কথা, এবং সেই বাংলাদেশের জীববৈচিত্র্যকে তারা আজকে ধ্বংস করে রামপালে আজকে তারা বিদ্যুৎ কেন্দ্র আজকে প্রতিষ্ঠা করতে চায় মানুষ। তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ নিয়ে সংবিধানকে তারা ব্যত্যয় ঘটিয়েছে, এবং তারা এই জনগণের সঙ্গে আজকে প্রতারণা করেছে মানুষ। তারা কিভাবে প্রতারণা করেছে মানুষ? আমাদের প্রধানমন্ত্রী কিছু থেকে কিছু হলেই আজকে তিনি সংবাদ সম্মেলন করে বলেন আল্ট্রা সুপার পদ্ধতি দিয়ে নাকি রামপালের দূষণ ঠেকানো হবে। অন্যদিকে যদি আজকে আমরা দেখি সেখানে ভারত এবং বাংলাদেশের মৈত্রী যে রয়েছে পঙ্কজ ভট্টাচার্য, তিনি বলছেন আমাদের যেই চুক্তিপত্রটি রয়েছে সেখানে আল্ট্রা সুপারের কোনো কথাই নেই, আজকে সুপার ক্রিটিক্যালের কথা বলা হয়েছে। এইভাবে একটি জনবান্ধব জনবিচ্ছিন্ন একটি সরকার আজকে জনগণকে মানুষকে আজকে প্রতারণা করছে মানুষ। আমরা একটা প্রশ্ন নেই মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার যেখানে বিদ্যুৎ দিয়ে মানে সারা বাংলাদেশ আলোকিত করেছে, সেখানে তার সরকার মাননীয় স্পিকার বিদ্যুৎ চুরি করেছে, বিদ্যুতের খাম্বা চুরি করেছে। এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটু উত্তর দিয়ে যান। মাননীয় স্পিকার, আমাদের এত বিদ্যুৎ দিচ্ছে, যখন কিনা আমরা সংসদে বলছি সংসদে বসার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ চলে যায় মাননীয় স্পিকার। এই হচ্ছে তাদের আজকে বিদ্যুতের নমুনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলেন তারা নাকি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করেছে, যেই রকিবউদ্দিন কমিশনের মাধ্যমে যেখানে কিনা 0.5%-এরও বেশি আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে, এবং বর্তমান নতুন যে সাংসদ মাননীয় স্পিকার তিনি আবার নিজেদের ঘরের লোক, ছাত্রলীগের সাবেক নেতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাহমুদুর রহমান মান্নাকে বেশ কয়েক বছর তারা জেলে রেখেছে, এবং সম্প্রতি তিনি সুপ্রিম কোর্টে আপিলের মাধ্যমে বের হয়ে এসেছে। এর আগে মাননীয় স্পিকার তিনি বের হতে পারেনি, কারণ আজকে এই দেশে মাননীয় স্পিকার আইনের শাসন নেই মাননীয় স্পিকার, আজকে এই দেশে গণতন্ত্র নেই। যখন কিনা নয়াপল্টনের সমাবেশে অনুমতি চাওয়া হয় সেইখানে অনুমতি দেওয়া হয় না, যখন কিনা আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চাওয়া হয় তখন তারা অনুমতি দেয় না। এইভাবে আজকে তারা দেশকে গণতন্ত্রতে ভুলুণ্ঠিত করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তার 5 বছর হয়ে গেছে, তারপরে বলছে যে তাদের তদন্ত চলছে। তাদের তদন্ত কবে শেষ হবে? সেটা কি 2050 সালের পরে? আশা করি মাননীয় স্পিকার তারা উত্তর দিয়ে যাবেন মাননীয় স্পিকার। আজকে যদি আমরা সার্বিক দিক থেকে আজকে বিবেচনা করি মাননীয় স্পিকার, দেশে কোনো গণতন্ত্র নেই, এবং গণতন্ত্রহীন কোনো সরকার দেশের কাছে কোনো জবাবদিহিতা দিতে চায় না, এবং এই কারণে দেশে আজকে সুশাসন প্রতিষ্ঠিত নেই। অর্থাৎ মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি হাস্যকর প্রস্তাব এই সংসদে উত্থাপন করেছে সেটি যাতে কোনো ক্রমে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্যকে। তিনি ফেনী মার্কা নির্বাচনের কথা উল্লেখ করেছেন, বলছে সভা সমাবেশ যেখানে চাই সেখানে তারা করতে পারছে না, এবং তারা বলছে গণতন্ত্র নাই একেবারে দেশে। না, একেবারে গণতন্ত্র নাই সেই বিষয়টিকে আমি জানি না এটা কিভাবে আমরা দেখব। তারপরেও তিনি দাবি জানিয়েছেন যে তার এই প্রস্তাবিত সরকারের এই প্রস্তাবটি যাতে কোনোভাবে সংসদে গৃহীত না হয়। আমরা বক্তব্য শুনবো। আমরা আগেই দেখেছি আমাদের এখানে ডক্টর তোফায়েল আহমেদ রয়েছেন, যিনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সংবিধান নিয়ে কথা বলেন, দেশের নির্বাচন নিয়ে কথা বলেন, জাতীয় সংকটে কথা বলেন। তিনি রয়েছেন আজকের প্রধান অতিথি হিসেবে, তার বক্তব্য শুনবো। তবে তার পূর্বে আমরা আবারও একটু যুক্তি খণ্ডন শুনে নিতে চাই, এবং সে কারণে আমি সর্বপ্রথম আহ্বান করছি আজকের এই প্রতিযোগিতার বিরোধী দলীয় নেতা নাদিয়া পারভিন জ্যোতিকে এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য পুনরায় উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে আরও একবার ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে তারা বললেন যে শিক্ষা ক্ষেত্রে আজকে আমাদের উন্নত হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত উন্নত হয়েছে। পরীক্ষার আগের দিন যদি প্রশ্নপত্র পাওয়া যায় তাহলে শিক্ষায় কে না A+ পায়? মাননীয় স্পিকার, আজকে শিক্ষা ক্ষেত্রে ঠিক এতটাই উন্নত হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 91টি আসনের বিপক্ষে পরীক্ষা দিয়ে মাত্র 19 জন পাশ করেছে। আসলে শিক্ষা ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে উন্নত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে তারা বলছে মাল্টিমিডিয়া ক্লাসের কথা। মাননীয় স্পিকার, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA ডিপার্টমেন্টে যে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তার প্যাকেট খোলা হয়নি, কারণ তার সুনিপুণ শিক্ষক নেই। মাননীয় স্পিকার, এই হচ্ছে আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজকে তারা বলছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আজকে রামপালে যে ফ্লাই অ্যাশ হবে এটা দিয়ে তিনি ফেস মাস্ক তৈরি করবে। মাননীয় স্পিকার, তাহলে চলুন আমাদের দেশে দলে জলে আমরা ছাইয়ের বস্তা দিয়ে ফেস মাস্ক তৈরি করি এবং অসংখ্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করি। মাননীয় স্পিকার, আজকে যখন কিনা তারা বলছে যে মানবাধিকারের কথা, মাননীয় স্পিকার, হকারদেরকে যখন কিনা তুলে দিচ্ছে এবং হকারদেরকে তুলে দিয়ে যখন কিনা 5 থেকে 5 টাকার বিনিময়ে একটি রিক্সাকে তারা মেইন রোডে ঢুকতে দিচ্ছে, তখন হচ্ছে তারা সুশাসন প্রতিষ্ঠা করছে। মাননীয় স্পিকার, আজকে বাংলা মোটর যখন কিনা VIP সিগনালে মানুষ ঘন্টার পর ঘন্টা, এমনকি অসংখ্য পরীক্ষার্থী যখন কিনা বেলা 2টা পর্যন্ত 10টার পরীক্ষায় 2টা পর্যন্ত বসে থাকছে শুধুমাত্র VIP সিগন্যালের কারণে, সেখানে মানুষ সুশাসন পাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে যখন কিনা বিভিন্ন ধরনের মোড়ে মোড়ে তারা পুলিশ বসাচ্ছে এবং পুলিশকে মাত্র 100 টাকার বিনিময়ে তারা যে কোনো গাড়ির লাইসেন্স ছেড়ে দিচ্ছে, এটি হচ্ছে তাদের সুশাসন। মাননীয় স্পিকার, আজকে তারা যখন কিনা বলছে
শিক্ষিত বাংলাদেশ দিচ্ছে। মানুষ স্পিকার আজকে আসুন শিক্ষিত বাংলাদেশের একটি উদাহরণ দিই। একজন ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল আমি জিপিএ 5 পেয়েছি, এর উত্তর কি হবে? সে বলেছে আই এম এ জিপিএ 5। মানুষ স্পিকার আসলে তারাও বলছে যে উই আর এ ডিজিটাল বাংলাদেশ। ঠিক এইভাবেই তারা ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত রাষ্ট্রের কল্পনা আমাদেরকে দেখাচ্ছে। মানুষ স্পিকার এই কল্পনা তাদের শেষ হবে না, আশা করি তা কয়েক হাজার বছরের মধ্যে সম্পন্ন হবে বলে মনে হয় না। মানুষ স্পিকার তাই তাদের যে মূলা ঝুলানোর যে প্রসেস আছে এই প্রসেসটি যেন বন্ধ হয়। এবং আমরা যখন কিনা বলছি উন্নয়নের যে গণতন্ত্র আছে না, শুধুমাত্র আপনারা গণতন্ত্র দিন, তাহলে সুশাসন নিশ্চিত হবে। তাই মাননীয় স্পিকার এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা যেন কোনো ক্রমে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। উন্নয়নের গণতন্ত্র নয়, শুধুমাত্র গণতন্ত্রের দাবি করেছে আজকে বিরোধী দল থেকে। দেখা যাক আজকে সরকারি দলের পক্ষে সর্বশেষ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী আসমা আক্তার বন্যা কিভাবে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করে। আহ্বান করছে আসমা আক্তার বন্যাকে এই পর্যায়ে সর্বশেষ তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে দ্বিতীয়বার যুক্তি খণ্ডন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমি বুঝতে পারছি না আজ বিরোধী দলের ভুলের বরফটি গলতে আর কতক্ষণ সময় লাগবে। আমি আশা করবো আমার যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে তাদের ভুলের বরফটি গলা শুরু করবে। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন আজকে বিরোধী দলের 3 জন বক্তাই খুব আবেগপূর্ণ কথা দিয়েছেন। তাদের কথা শুনে আমি খুব মুগ্ধ হয়েছে এবং হাততালিও দিয়েছি। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবতা কি জানেন? এই বিরোধী দল আজকে যখন স্টুডিওর বাইরে যাবেন এবং বিরোধী দলের দেয়া পেট্রোল বোমায় যখন আঘাতপ্রাপ্ত হয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হবেন তখন বলবেন কি দরকার ছিল, আমার উন্নয়নের গণতন্ত্রই তো ভালো ছিল। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন আজকে আমরা আমার সংজ্ঞায় বলেছিলাম যে উন্নয়নের গণতন্ত্র কিভাবে সুশাসন জোরদার করছে তার সুন্দর একটা কাঠামো দেখিয়েছিলাম। আশা করেছিলাম বিরোধী দল সেই কাঠামোর ভিতর থেকে বিতর্কটি করবে এবং তার সময়ে কিভাবে সুশাসন জোরদার হচ্ছে তার সুন্দর ব্যাখ্যা দিবে। আসলে তারা তা না করে নিরপেক্ষ কিছু আজকে উদাহরণ দিয়ে গেলেন এবং তার মাধ্যমে প্রমাণ করতে চাইলেন যে তাদের সময় নাকি সুশাসন ছিল। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন স্পিকার, আজকে বিরোধী দল রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা বললেন এবং তিনি খুব কথার ফুলচুরি ছড়ালেন। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন তাদের সময় আমরা বিদ্যুতের নামে খাম্বা ব্যতীত আর কিছুই দেখতে পাইনি। মাননীয় স্পিকার আজকে বিরোধী দলীয় উপনেতার কাছ থেকে বাস ব্যতীত কোনো কথা পেয়ে যায়নি। মাননীয় স্পিকার, আজকে তাদের সময় কোন ধরনের বাস ছিল, উত্তম বাস না নিম্নমানের বাস, তারও কোনো ব্যাখ্যা আজকে তিনি দিয়ে দেননি। মাননীয় স্পিকার, আজকে একটু লক্ষ্য করুন আজকে বিরোধী দলের উপনেতা গ্যাসের কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, আজকে তো আমরা গ্যাস খনি থেকে উত্তোলন করছি আর তাদের সময় তো গ্যাস শুধু খনির ভিতরেই ছিল। মাননীয় স্পিকার, সেই সময় গ্যাস দিয়ে তারা আজকে কিভাবে জনমানুষের দুর্ভোগ কমাবে। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন আজকে বিরোধী দলীয় নেতা আজকে বলে গেলেন সুশাসন প্রতিষ্ঠার কথা এবং তাদের সময়। মাননীয় স্পিকার, তাদের সময় যে জজ মিয়া নাটক হয়েছিল আমাদের সময় কি এরকম জজ মিয়া কোনো নাটক হচ্ছে কিনা। মাননীয় স্পিকার, আজকে তারা সংবিধানে ব্যত্যয় ঘটছে বলে কথা বলে গেলেন এবং নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন আজকে যখন তারা বিগত 6টি সিটি কর্পোরেশন নির্বাচনে যখন জয়যুক্ত হয় এবং ইউপি নির্বাচনগুলোতে যখন তারা জয়যুক্ত হয় তখন নির্বাচন কমিশনের কোনো দোষ থাকে না। যখনই তারা হেরে যায় মাননীয় স্পিকার তখনই বলে যে এই নির্বাচন কমিশন স্বচ্ছ ছিল না। মাননীয় স্পিকার, আজকে তারা প্রশ্নপত্র ফাঁসের কথা বললেন। মাননীয় স্পিকার, এই প্রশ্নপত্র ফাঁস আজকে হচ্ছে কি কিছু স্বার্থপরী গোষ্ঠী এটা করে থাকছে। মাননীয় স্পিকার, এটি কোনো সরকারি দলের লোকজন করছে না। মাননীয় স্পিকার, কিন্তু তাদের সময়ে যে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই টিচার সংকট, মাননীয় স্পিকার সেই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তার কোনো স্পষ্ট ব্যাখ্যা আজকে আপনি দিয়ে যাননি। তাই মাননীয় স্পিকার, আজকে আমরা এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করেছিলাম যে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে মাননীয় স্পিকার, এবং সেই জায়গা থেকে আমরা আজকে দেখাতে সক্ষম হয়েছে যে উন্নয়নের গণতন্ত্র কিভাবে কোন কোন ক্ষেত্রে আজকে সুশাসন জোরদার করছে। তারা আজকে আমাদের একটি ক্ষেত্র ধরতে পারেননি এবং একটি ক্ষেত্র ধরেও তার সুস্পষ্ট ব্যাখ্যা আমাকে দেখাতে পারেনি যে এই জায়গাতে আজকের এই সরকার বিগত সরকারের চেয়ে পিছনে পড়েছিল বা তারা উন্নয়নের করতে সক্ষম হয়নি। তাই মাননীয় স্পিকার, আজকে যে প্রস্তাবটি মহান সংসদ উত্থাপন করেছে যে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে এই প্রস্তাবটি যেন অবশ্যই মহান সংসদে গৃহীত হয়। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে নিয়ন্ত্রণ শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা বক্তব্য শুনলাম এবং আমরা দুপক্ষেরই একটা অবস্থানগত পরিষ্কার ধারণা পেয়ে গেলাম এবং আমরা ব্লেম গেম যেটি বরাবরই দেখি সরকার এবং বিরোধী দল আমাদের দেশে একে অপরকে ঘায়েল করার যে চেষ্টা সেই চেষ্টারই একটা প্রতিফলন আজকের এই সংসদে আমরা দেখতে পেয়েছি। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে এবং এর পক্ষে যখন বলতে গেল সরকারি দলের পক্ষ থেকে তারা নানাভাবে এই বাংলাদেশের উন্নয়নের কথা বলল এবং তারা নানাভাবে যে বাংলাদেশে এখন তারা বিদ্যুতের যে মানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ, তারা ফ্লাইওভার, তারা নানা ক্ষেত্রে সার দেওয়া এবং সর্বক্ষেত্রে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে সেবা কেন্দ্র তৈরি করা সহ বহু কিছু তারা এখানে উপস্থাপন করে গিয়ে তাদের কথা বলার চেষ্টা করেছে। আর বিরোধী দল থেকে তারা বারবার বলেছেন না এই দেশে তো আমরা এখন গুম হয়ে যাচ্ছি, আমরা খুন হয়ে যাচ্ছে, আমাদের দেশে অর্থ লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, আমাদের এই বাংলাদেশে এখন আমরা দেখছি রডের পরিবর্তে বাঁশের ব্যবহার হচ্ছে, আমরা সর্বক্ষেত্রে একটা অরাজকতার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, সরকারি দলের নিজেদের মধ্যে যে হত্যাকাণ্ড, যে হানাহানি যেটি চলছে এই সকল তো বন্ধ করতে পারছে না সরকার। সুতরাং এই
যে আজকের যে প্রস্তাবটি সংসদে কোনোভাবে গৃহীত হবার দাবি রাখে না। আমি অভিনন্দন জানাই দুই দলকে এবং আমরা কিছু বক্তব্য শুনব। একজন সজ্জন ব্যক্তি যিনি আমাদের প্রধান অতিথি হিসেবে রয়েছেন, তিনি সবসময় আমাদের এই সংবিধান, আমাদের এই সুশাসন, গণতন্ত্র নিয়ে কথা বলেন। তিনি হচ্ছেন ডক্টর তোফায়েল আহমেদ। আমি অনুরোধ করছি আজকের প্রধান অতিথি ডক্টর তোফায়েল আহমেদকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। আমি খুব উপভোগ করেছি দুই দলের যে বিতর্ক। এখানে বক্তব্যগুলো অত্যন্ত সাবলীল, তাদের শব্দ, বাক্য, যুক্তি এগুলো খুবই সুন্দর ছিল এবং অনেকগুলো নতুন নতুন অভিধা নিয়ে আসছেন, যেটা অনেক আমাদের মধ্যে একটু হাস্যরসের উপাদানও জুগিয়েছে। বিশেষ করে বাঁশ, এটার এত ব্যবহার, বিভিন্ন রকম বহুমুখী ব্যবহার সম্পর্কে আলোচনা হয়েছে। যাই হোক, আমি এই যে এটা একটা স্বাস্থ্যকর বিতর্ক, এগুলোর মাধ্যমে আমাদের অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো তথ্য আমরা যা জানি সেগুলো একটু কী বলবো ক্রিটিক্যালি দেখার একটা সুযোগ পাই এবং যুক্তিগুলো খুবই ভালো এবং এই বিতর্কটা দেশে একটা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি তবে একটা সীমাবদ্ধতার কথা আমি বলবো। সীমাবদ্ধতাটা হচ্ছে এটা খুবই অবভিয়াস, এটা হতে বাধ্য হয়ে যায়। আমাদের যে আজকের যে বিতর্কটা সংসদীয় পদ্ধতির আদলে এটা হলো এবং সংসদে যে আলোচনাগুলো আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে, এই আলোচনাগুলো তার ছায়াপাত হয়েছে। আমরা যেন ওইটার বাইরে যেতে পারছি না। আমি মনে করি আমাদের বৃত্তের বাইরে গিয়ে আলোচনাটাগুলো করতে হবে। আমাদের সংসদগুলো দীর্ঘদিন ধরে যে আলোচনার একটা ধারাক্রম সৃষ্টি করেছে, এটা কোনো সুস্থ সাংস্কৃতিক ধারা নয়, সংসদীয় ধারা নয়। সুতরাং এখানে যে আমরা করছি যে বিতর্কটা, এখানে কিন্তু ওইটাকে মডেল ধরে কিন্তু আমরা যদি কন্টেন্টগুলো ঠিক করি, আক্রমণ প্রতি আক্রমণের যুক্তিগুলো আনি, তাহলে কিন্তু জাতি এখান থেকে কোনো আলো পাবে না, উত্তেজনাই পাবে, উত্তাপ পাবে। উত্তাপের বদলে আলো ছড়াতে হবে। সেজন্য আমি বলবো এই আলোচনাগুলোকে আমাদের বর্তমান যে জাতীয় সংসদ বাস্তবে যেটা আছে, এটা তো ছায়া সংসদ, তার আদলে অনেকগুলো জিনিস আনবেন। কিন্তু ওই হুবহু ওই অনুকরণে যদি আমি আলোচনা করি, তাহলে কিন্তু এটা সার্থকতা হারাবে, এটা পুরোপুরি সার্থক হবে না। সেই জন্য গণতন্ত্রের বিষয়টাকে অনুধাবনের চেষ্টা করুন। গণতন্ত্রের বিকাশ, যে মানুষের যে দেওয়ার শক্তি, সৃজনশীলতার সর্বোত্তম বিকাশের জন্য একটা পরিবেশ সৃষ্টি, এটাই গণতন্ত্র। এখন গণতন্ত্রের সাথে উন্নয়নের কোনো বিরোধ নেই, কিন্তু আপনি সামনে উন্নয়ন দেখিয়ে বলেন না ডেমোক্রেসি না হলেও চলবে, এখন সীমিত, এটার সাথে দ্বিমত আছে। এটা নিয়ে ভাবতে হবে। গণতন্ত্র এবং উন্নয়ন স্বাভাবিকভাবেই চলবে, সমান তালেই চলবে, সমান তালেই চলতে হবে। তাহলে কিন্তু উন্নয়নটা টেকসই হবে। এই উন্নয়নে মানুষ সন্তুষ্ট হবে। যে উন্নয়নে মানুষ সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হয়, ভালো জিনিস হলে এটা খারাপ। পাবলিক পারসেপশন যদি এগেইনস্টে যায়, এটা না করা ভালো, এটা করার কোনো প্রয়োজন নেই। সুতরাং এটা ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট এখনই করে ফেলতে হবে, সব ডেভেলপমেন্ট এমন কোনো কথা নেই। ডেভেলপমেন্ট রয়ে সয়ে করলেও চলবে, কিন্তু ডেমোক্রেসি যে ধারা, এটা অব্যাহত রাখতে হবে। এটাকে বন্ধ করে ডেভেলপমেন্ট করা যাবে না, এটাকে রুদ্ধ করে ডেভেলপমেন্ট করা যাবে না। সেই জন্য ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসিকে মুখোমুখি দাঁড় করানোর কোনো যুক্তি নেই, দুইটা পাশাপাশি চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবার মঙ্গল কামনা করে এবং দুই দলের জয় পরাজয় তো আছে, এখানে একটা জয় পরাজয়ের ব্যাপার বোধহয় থাকবে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এটা করেছেন, আমি মনে করি এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। এখানে আমি মনে করি দুই দলেই তাদের যে বক্তব্য দিয়েছে, এখানে 19-20 হতে পারে। বিচারকরাও তো মানুষ, ওনারা যে সবসময় একদম নীতি মেপে এটা করতে পারবেন এটা বলা সম্ভব না, এটা হয়ে যায়। সুতরাং এটা নিয়ে আশা করি যে আমরা কেউ মনোকষ্ট পাবো না। বিচারের রায় যাই আসে আমরা মেনে নেব। তবে আপনারা অত্যন্ত সুন্দর একটা মনোজ্ঞ বিতর্কে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। অভিনন্দন রইল ডক্টর তোফায়েল আহমেদকে। তিনি একটু চুলচেরা বিশ্লেষণ করলেন এবং আমাদের গণতন্ত্র উন্নয়নের কথা বললেন। আমরা ফলাফলের দিকে যেতে চাচ্ছি। হানা ভোটের মধ্যে দিয়ে আমরা জয় পরাজয় নির্ধারণ করব। আজকে যে প্রস্তাবটি ছিল উন্নয়নে গণতন্ত্র সুশাসন জোরদার করছে, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে, বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। দুদলই ভালো নম্বর পেয়েছে এবং যেহেতু নম্বরের ভিত্তিতে পরবর্তী
রাউন্ডে যাবে। আমরা আশা করি যে দল আজকে বিজয়ী হতে পারবে না তাদেরও পরবর্তী রাউন্ডে যাবার একটা সুযোগ রয়েছে। তারপরেও আমরা আমাদের আজকের এই ফলাফলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ইউসিবি পাবলিক পার্লামেন্ট এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি যেটি আয়োজন করে, সেই ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয় হবার গৌরব অর্জন করেছে। আমরা তাদেরকে তালি দিয়ে একটু অভিনন্দন জানাই। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে। ইডেন মহিলা কলেজ অত্যন্ত পুরাতন একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিতর্ক চর্চা তারা দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। আমরা আশা করি পরবর্তী যে কোনো প্রতিযোগিতা তারা আরও ভালো ফলাফল করে তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসবে, এই প্রত্যাশা করছি এবং তাদের জন্য একটা তালি দিতে চাই আমরা সবাইকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।